সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু সবসময় চেষ্টা করে থাকি স্বাস্থ্য বিষয়ক নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করতে এবং আপনাদেরকে পরামর্শ দিতে। সুপ্রিয় দর্শক, আমি নুসরাত জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যান্টি এজিং। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই আলোচনা শুরু করার পূর্বে আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার ইশরাত জাহান 1985 সালের সেপ্টেম্বর মাসে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2009 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MSc এবং DCD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ল্যাবেড হসপিটালে ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার কাছে কোন ধরনের ত্বক সমস্যা নিয়ে সব থেকে বেশি পেশেন্ট আসে? স্কিনের দুই ধরনের সমস্যা নিয়ে মানুষ মেইনলি আসে। একটা হচ্ছে স্কিনের বিভিন্ন ধরনের ডিজিজ, যেমন হচ্ছে একনি, হাইপার পিগমেন্টেশন, ফ্রিকেলস, মোলস। আবার অনেকে দেখা যায় যে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে কন্টাক্ট ডার্মাটাইটিস ডেভেলপ করে, সোরিয়াসিস, এক্সিমা, এই ধরনের স্কিন ডিজিজ নিয়ে কিছু মানুষ আসে। আবার কিছু মানুষ আসে তাদের হচ্ছে বিউটিফিকেশনের জন্য, তাদের যে সৌন্দর্যটা আছে সেটাকে আরেকটু বাড়ানোর জন্য। তো এই দুটো ক্যাটাগরির মানুষ আসলে ডার্মাটোলজিস্টের কাছে আসে। অনেকেই ডার্মাটোলজিস্টদের কাছ থেকে ট্রিটমেন্ট না নিয়ে কিন্তু পার্লারে কিন্তু সেই অ্যাস্থেটিক ট্রিটমেন্টগুলো নিচ্ছে এবং কিছু কিন্তু সাফার করছে। সো এই ধরনের পেশেন্টও কি আপনাদের কাছে আসে কিনা? বিউটি স্যালনে ট্রিটমেন্ট নেওয়ার পর যে সাইড ইফেক্টগুলো হয়, সাইড ইফেক্টগুলো মিনিমাইজ করার জন্য মেইনলি আসে। তো এই ধরনের ট্রিটমেন্টের মধ্যে সাইড ইফেক্টগুলো যেগুলি দেখা যায়, যেমন অনেকেই দেখা যায় যে মুখে একটা হাইপার পিগমেন্টেশন হলো বা মেস্তা হলো, প্রথমে কিন্তু ডাক্তারের কাছে সহজে আসতে চায় না। প্রথমে হচ্ছে ওভার দ্য কাউন্টারে বিভিন্ন মেডিসিন ব্যবহার করে বা বিউটি স্যালন থেকে বিভিন্ন ধরনের ক্রিম নেয়। তো ওই ক্রিমগুলো যেটা করে যে কিছুদিনের জন্য হচ্ছে যে দাগটা আছে, দাগটা কিছুদিনের জন্য রিমুভ করে, কিন্তু দেখা যায় যে 2 উইকস বা 3 উইকস পর দাগটা আরও ভয়াবহ হয়ে মুখে ফিরে আসে এবং হচ্ছে ফুল ফেসে ছড়িয়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে অনেকের মুখে তিল থাকে, ফ্রিকেলস থাকে, তো সেটা দেখা যায় যে অনেক সময় বিউটি স্যালনে রিমুভ করে এবং রিমুভ করার পর সেটা থেকে পোস্ট ইনফ্লামেটরি হাইপারপ্লেসিয়া ডেভেলপ করে এবং দাগগুলো অনেক বড় হয়ে যায়। এছাড়াও এখন দেখা যায় যে অনেক ইনজেক্টেবল প্রসিডিওরও বিউটি স্যালনগুলোতে করে। তো দেখা যায় যে ফেসের অ্যানাটমি না বুঝে যখন এই ইনজেকশনগুলো ফেসে ইনজেক্ট করা হয় তখন অনেক ভয়াবহ প্রবলেম হতে পারে, যেমন হচ্ছে ফেসিয়াল প্যারালাইসিস ডেভেলপ করতে পারে। তারপরে এই ইনজেকশনগুলো যদি নার্ভ বুঝে বা ভেন বুঝে না দেওয়া হয়, অনেক সময় ইনজেকশনগুলো থেকে ব্লাইন্ডনেসও হতে পারে। ইভেন যেটাকে বলা হয় যে অ্যালার্জিক শক, এগুলোও হতে পারে, অ্যানাফিলাক্টিক শকও ডেভেলপ করতে পারে। এক্ষেত্রে আপনার মেসেজটা আসলে কি, যারা আসলে পার্লারে এই ধরনের ট্রিটমেন্ট নিচ্ছে ডার্মাটোলজিস্টদের কাছ থেকে না নিয়ে? স্কিনটা একটা অর্গান আসলে, তো স্কিনের অ্যানাটমিটা বুঝতে কিন্তু অনেক সময় লাগে, প্রায় 7-8 বছর পড়াশোনা করতে হয়। তো কিছু না জেনে কোনো ভেন বা নার্ভ না বুঝে যদি ইনজেক্ট করা হয় ফেসে ব্লাইন্ডলি, সেক্ষেত্রে সাইড ইফেক্ট হতে পারে এবং সেই সাইড ইফেক্টটা অনেক মারাত্মক হতে পারে। সো বিউটিফিকেশন করতে গিয়ে সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে কোনো একটা অর্গান ডিফেক্ট হতে পারে। সো এই প্রসিডিউরগুলো অবশ্যই এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্টের কাছে করা উচিত। এখন তো অনেকে আসলে ফেস শেপিংটা করতে যাচ্ছে, তো কারা আসলে ফেস শেপিংটা করতে চায় বা কেন তাদের আসলে ফেস শেপিংয়ের দরকার হয়? ফেস শেপিং এখন খুবই জনপ্রিয় একটা প্রসিডিওর। ফেস শেপিংটা আসলে আমার মনে হয় এত জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এখন মানুষ হচ্ছে মোবাইল বা গ্যাজেট খুব বেশি ব্যবহার করে। সো এছাড়া জুম মিটিংয়ে মানুষ অ্যাটেন্ড করে। সো দেখা যায় যে যখন ওরা ছবি তুলে বা ফেসবুকে পোস্ট করে, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, তখন একটা পোস্টে যখন অনেকগুলো কমেন্ট আসছে যে নিজেকে যখন সবাই কমপ্লিমেন্ট দিচ্ছে তখন সেই কমপ্লিমেন্টটা তার কাছে ভালো লাগে, সে চায় যে তাকে আরও বেশি অ্যাট্রাকটিভ করতে। আবার ধরেন বিভিন্ন ধরনের মিটিং অ্যাটেন্ড করলো, তখন একজন আরেকজনকে দেখছে, তো সে চায় যে আরেকজনের মতোই আরেকটু অ্যাট্রাকটিভ হতে। এই জিনিসগুলো আমার মনে হয় খুব বেশি মানুষকে ফেস শেপিংয়ের দিকে ইন্সপায়ার করে। এছাড়াও হচ্ছে যে সেলিব্রিটিদের দেখে তো মানুষ অনেক বেশি ইন্সপায়ার্ড হয়, তাদের দেখেও হয়তো মানুষ ইন্সপায়ার্ড হয়। এই প্রশ্নটা আমি আপনাকে করতে যাচ্ছিলাম যে এখন কিন্তু
অনেকেই কিন্তু চায় এবং সরাসরি হয়তো কোনো সেলিব্রিটির ছবি নিয়ে এসে হয়তো আমি যতটুকু জানি যে ডার্মাটোলজিস্ট যারা রয়েছেন তাদের কাছে নিয়ে এসে বলে যে আমি এই শেপটা নিয়ে আসতে চাই। এটি আসলে কেন হচ্ছে এবং আপনারা কিভাবে আসলে তাদেরকে কাউন্সেলিং করেন বা ট্রিটমেন্ট করে থাকেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয় যে একজন সেলিব্রিটি বা একজন মানুষের দেখা যায় যে নর্মাল একজন মডেলের ছবি নিয়ে এসে বলে যে তার মতো ফেস শেপটা আনতে চায়। তো সেক্ষেত্রে যেটা হয় যে ওইরকম তার তো বোনস একরকম, তার জেনেটিক্স একরকম, তার বোন স্ট্রাকচার একরকম, তার স্কিন একরকম, তো তার মতো তো আসলে করা যাবে না, এটা তো পসিবল না। যেটা করা যায় যে তার যে স্ট্রাকচারটার মতো কিছুটা আনা যায়। ধরেন একজন মানুষের নোজটা অতটা শার্প না, সে বললো যে তার নোজটা একটু শার্প করতে চায় এমন সেলিব্রিটির মতো, তার নোজটা শার্প করা যাবে, তার যেরকম নোজ আছে সেটা জেনেটিক্সটা রেখে বেসিকটা রেখে তার নোজটা শার্প করা যাবে, বাট এক্স্যাক্টলি ওই সেলিব্রিটির মতো আনা পসিবল না। আসলে অ্যাস্থেটিক্সে একটা আমাদেরকে প্রথমে একটা জিনিস শেখানো হয় যে অ্যাস্থেটিক্সে সবসময় পেশেন্টদেরকে প্রিন্সেস হিসেবে ডিল করতে হয়, মানে পেশেন্টের যে ডিজায়ার সেটাকে খুব বেশি প্রেফারেন্স দেওয়া উচিত। তো হচ্ছে আমরা পেশেন্টরা যেটা বলে সেটা তো অবশ্যই মাথায় রাখা হয় যে সে যেমন কেমন চাচ্ছে, সে তার সাথে পেশেন্টকে বলা হয় যে এই শেপটা করলে আপনাকে তেমন একটা ভালো লাগবে না, বা এটা যদি আরও একটু বাড়ানো হয় সেক্ষেত্রে আপনার ফেসের সাথে জিনিসটা মানাবে না। এই জিনিসটা কাউন্সেলিং অবশ্যই করা হয়। এরপরেও যদি পেশেন্ট ডিমান্ড করে না আমি এটাই চাই, সেক্ষেত্রে আমরা অবশ্যই এটা করি। আমি নিজে এটা অবশ্যই করি। কত ধরনের এন্টি এজিং ট্রিটমেন্ট আসলে রয়েছে? এন্টি এজিং ট্রিটমেন্ট আসলে অনেকে বলে যে নিয়মিত ডায়েট করলে বা এক্সারসাইজ করলে এজিংয়ের সাইনগুলো অনেক দেরিতে আসে। এটা খুবই সত্যি কথা যে আমরা যদি নিয়মিত ঘুমাই, নিয়মিত ডায়েট করি বা হচ্ছে একটা খাবার যদি আমাদের খুব ব্যালেন্স ডায়েট হয় এবং আমাদের খাবার দাবারের মধ্যে যদি শাকসবজি থাকে, ফাস্টফুডটা যদি আমরা অ্যাভয়েড করি, সুগার টোটালি যদি আমাদের ডায়েট থেকে অ্যাভয়েড করি, প্রচুর পরিমাণে যদি পানি পান করি এবং এক্সারসাইজ রেগুলার 30 মিনিট করি, সেক্ষেত্রে আমাদের এজিংটা এমনিতেই অনেক দেরিতে আসে। এছাড়াও জেনেটিক একটা ফ্যাক্টর আছে, অনেকের ক্ষেত্রে জেনেটিক্যালি এজিংয়ের সাইনগুলো অনেক দেরিতে আসে। এগুলোর পরও একটা টাইমে তো এজিং আসবেই, এটা খুবই নর্মাল। একটা টাইমে আমাদের ফেসে কিছু বলে রাখা আসবেই। লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আপনি এজিংটাকে অ্যাটলিস্ট 10 ইয়ার্স পর্যন্ত তো ডিলে করতে পারেনি। এছাড়া জেনেটিক্স একটা ফ্যাক্টর, খুবই বড় ফ্যাক্টর আমার মনে হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে জেনেটিক্সের কারণেও হচ্ছে বিলো 30 হচ্ছে এজিংয়ের সাইনগুলো ফেসে চলে আসে। তো এজিংয়ের সাইনগুলো দেখা যায় যে প্রথমে ফেসের মধ্যে বিভিন্ন রকম বলি রেখা আসে। এছাড়া স্কিনে যে সাইনগুলো আছে সেগুলো তো আসে। এছাড়া আমাদের বোনগুলোও কিন্তু অনেক এজিংয়ের সাথে সাথে বোনগুলোও দেখা যায় যে অনেক শ্রিঙ্ক হয়ে যায়। আচ্ছা, তো বোনগুলো যখন ছোট হতে থাকে তখন দেখা যায় যে আমাদের আইয়ের নিচে বিভিন্ন ধরনের হলোনেস আসে বা ফেসে বিভিন্ন ধরনের অ্যাবনর্মালিটি দেখা দেয়, যেটা হচ্ছে অনেকেই হচ্ছে মেনে নিতে পারে না। তো অনেকে দেখা যায় যে এজটাকে অনেক গ্রেসফুলি এনজয় করে এবং যে সাইনগুলি এসেছে সেটাকে সে মেনে নেয়, কিন্তু অনেকেই মেনে নিতে পারে না। তো সেক্ষেত্রে হচ্ছে তারা এন্টি এজিং ট্রিটমেন্টের জন্য আসে। তো এইসব এন্টি এজিং ট্রিটমেন্টের মধ্যে যারা হচ্ছে আর্লি স্টেজে আসে তাদের ক্ষেত্রে দেখা যায় যে পিআরপি, বোটক্স এইসব ট্রিটমেন্ট দিয়ে তাদের বলিরেখাগুলো অনেকটাই দূর করা যায়, বা এই ফেসে যে এজিংয়ের সাইনগুলো আসে সেগুলো অনেকটাই দূর করা যায়। আর যাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি লেটে আসে এবং যাদের এই সাইনগুলো একেবারে পার্মানেন্ট হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রসিডিউর, যেমন ফিলার, থ্রেড লিফট, এই প্রসিডিউরগুলোর দরকার হয়। এবং এই প্রসিডিউরগুলো আসলে ডিপেন্ড করে যে কার বলিরেখা কতটা গভীর সেটার উপর। এই বলিরেখার পাশাপাশি চোখের নিচে গর্ত বা হচ্ছে লাফ লাইন কারেকশন, এগুলোও কিন্তু এজিংয়ের একটা সাইন। সো এজিংয়ের এই সাইনগুলোও কিন্তু হচ্ছে এখন থ্রেড লিফট, ফিলার, এই প্রসিডিউরগুলোর মাধ্যমে খুব সহজেই কারেকশন করা যায়। কেউ যদি মনে করে যে আমি আমার এজিং প্রসেসটাকে একটু ডিলে করতে চাই, সেক্ষেত্রে আসলে কত বছর বয়স থেকে টুকটাক কিছু ট্রিটমেন্ট করলে তার এজিংটা একটু ডিলে হতে পারে? এজিংটা ডিলে হতে পারে, আপনি কিছু প্রিভেন্টিভ ট্রিটমেন্ট নিতে পারেন। কিছু ট্রিটমেন্ট আছে যেমন হচ্ছে প্লাটিলেট রিচ প্লাজমা, এটা হচ্ছে এজিংটা ইউজুয়ালি কোলাজেন টিস্যুর ব্রেকডাউনের জন্য হয়। এক্ষেত্রে প্লাটিলেট রিচ প্লাজমা বা পিআরপির যে সেরামটা, এটার মধ্যে কিন্তু টোটালি কোলাজেন থাকে। সো কোলাজেনটা যখন ইনজেক্টেবল ফর্মে স্কিনের মধ্যে ইনফিউজড করা হয় তখন দেখা যায় যে আপনার এজিংয়ের সাইনগুলি এমনিতেই ডিলে হয়। তো আমরা মান্থলি যদি সবাই এজিংয়ের প্রিভেন্টিভ ট্রিটমেন্ট হিসেবে একটা প্লাটিলেট রিচ প্লাজমা নেয়, সেক্ষেত্রে দেখা যায় যে এজিংয়ের সাইনগুলো অনেক ডিলে হয়। এছাড়াও এখন পিআরপির চেয়ে তো অ্যাডভান্স প্রসিডিউর এসেছে, যেমন হচ্ছে পিআরএফ, এটাকে প্লাটিলেট রিচ
ফাইব্রিন বলা হয়। আচ্ছা। সো এটা যদি নেয় সেক্ষেত্রেও কিন্তু এজিংয়ের সাইনগুলো অনেক ডিলে হয়। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট থেরাপি, একটা থেরাপি আছে যেটা হচ্ছে স্যালাইনের মাধ্যমে দেওয়া হয়। এটা বডির কে টোটালি হচ্ছে ভিতর থেকে ডিটক্সিফিকেশন করে। আচ্ছা। ভিতর থেকে যখন ডিটক্সিফিকেশন করে তখন এজিংয়ের সাইনগুলো কিন্তু অনেক ডিলে হয়। আপনার কাছে এখন জানতে চাই যে অনেকে স্কিনটাকে ভালো রাখার জন্য বা এজিং প্রসেসটাকে ডিলে করার জন্য বা আরেকটু নিজেকে গ্ল্যামারাস রাখার জন্য অনেক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে থাকে। কোন ধরনের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ইউজ করাটা আপনার কাছে মনে হয় যে ওয়েস্ট অফ মানি? যেমন অনেকে কোলাজেন ক্রিম ব্যবহার করে। কোলাজেনের যে মলিকুলগুলো আছে সেগুলো কিন্তু অনেক বড় বড়। তো এটা কিন্তু আপনি যখন ফেসে দিবেন এটা কখনোই হচ্ছে স্কিনে পেনিট্রেট করবে না। আবার অনেকের দেখা যায় যে চোখের নিচে আই ব্যাগ থাকে, যেটা হচ্ছে কোলেস্টেরল লেভেল বাড়ার জন্য হয়। এই আই ব্যাগটাকে রিমুভ করার জন্য অনেকে যেটা করে বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে। এই ক্রিম যদি বছরের পর বছর ব্যবহারও করে যায় কিন্তু এই আই ব্যাগ কিন্তু যাবে না। আই হলোনেস কারেকশনের জন্য যদি কেউ ক্রিম ব্যবহার করে, আন্ডার আই ক্রিম ব্যবহার করে, সেটাও কখনোই হচ্ছে ক্রিমে যাবে না। এছাড়াও কিছু কোলাজেন সাপ্লিমেন্ট আছে, অনেকে কোলাজেন সাপ্লিমেন্টগুলি খেয়ে বয়স ধরে রাখতে চায়। এই কোলাজেন সাপ্লিমেন্টগুলোর মলিকুলগুলোও এত বড় যে এগুলো কখনোই কিন্তু অ্যাবজর্ব হয় না, স্টমাকে থেকে বডিতে আসে না। সো এগুলো কিন্তু আসলে টোটালি একটা মার্কেটিং পলিসি এবং ফেসের দিক কোনো লাভ হবে না। ক্ষেত্রে আসলে সলিউশনটা কি? কোলাজেনের মলিকুলগুলো এত বড় বড়, এটা কখনোই হচ্ছে ইনজেক্টেবল ফর্ম ছাড়া কখনোই আপনার স্কিনের ভিতরে যাবে না বা এজিংটাকে প্রিভেন্ট করবে না। তো সেক্ষেত্রে আপনাকে ইনজেক্টেবল বিভিন্ন ধরনের ট্রিটমেন্টে যেতে হবে। আবার আই ব্যাগের ক্ষেত্রে যেটা বললাম, যেটা কোলেস্টেরলের জন্য বা জেনেটিক কারণে অনেকের আই ব্যাগ হয় বা আইয়ে পাফিনেস ডেভেলপ করে, সেটা কিন্তু হচ্ছে ফ্যাট রিজলভিং ইনজেকশন লাগবে। ফ্যাট রিজলভিং ইনজেকশন ছাড়া এখানে যে ফ্যাটটা জমে সেটা কখনোই হচ্ছে রিজলভ হবে না। এছাড়া এখানে ক্রিমগুলো ব্যবহার করা হয় সেটা আন্ডার আই ডার্ক সার্কেল রিডিউস করার জন্য বা চোখের নিচে যে কালচে ভাব থাকে সেটা রিডিউস করার জন্য ব্যবহার করা হয়। এটা কখনো ফ্যাট সেলগুলোকে ভাঙতে পারে না। সেক্ষেত্রে আন্ডার আই পাফিনেসটাও কিন্তু কখনো দূর হবে না। আচ্ছা। চোখের নিচে বলি রেখা পড়লেও যদি বলি রেখার জন্য কোনো ক্রিম ব্যবহার করে সেটাও কোনো কাজে আসবে না, কারণ এগুলো সবই হয় কোলাজেনের অভাবে। আপনার ফেসের যে কোনো অংশে বলি রেখা পড়ুক সেটা কিন্তু কোলাজেনের অভাবে হয়। সো যে কোনো ধরনের অ্যান্টি এজিং ক্রিম, যত অ্যান্টি এজিং ক্রিমই ব্যবহার করুক, বলি রেখা পড়ার পর সেটা কিন্তু কোনো কাজে আসছে না। কোলাজেন বডিতে নেওয়ার একমাত্র উপায় হচ্ছে ইনজেক্টেবল প্রসিডিওর। তো এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্টগুলো নিতে পারি, যেটা হচ্ছে ইনজেক্টেবল ফর্মে দেওয়া হয়। এছাড়াও হচ্ছে আপনি যদি ফেসের মধ্যে ইনজেক্টেবল ফর্মে যেমন পিআরপি, পিআরএফ এগুলো করেন, সেগুলো কিন্তু আপনার ফেসে সরাসরি যাচ্ছে। এবং কোলাজেনের মলিকুলগুলি ইনজেক্টেবল ফর্মে যখন দেওয়া হয় তখন শরীরে সরাসরি যাচ্ছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু সরাসরি অ্যান্টি এজিং ইফেক্ট দিচ্ছে। আমরা আরও বিস্তারিত জানবো এই অ্যাস্থেটিক ট্রিটমেন্ট সম্পর্কে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। আমাদের স্কিনটাকে সুন্দর রাখতে আমরা কি না করি, আসলে আমাদের সবার ইচ্ছে যে স্কিনটা আমরা সুন্দর রাখি, আমাদের ত্বকটা যেন সুস্থ থাকে। এবং এই সুন্দর এবং সুস্থ ত্বকের জন্য কিন্তু আমাদের অবশ্যই একটু কষ্ট করতে হয়। প্রতিদিন কিছু নিয়ম করে আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে এবং কিছু নিয়মকানুন আমাদের মেনে চলতে হবে, তাহলে কিন্তু আমরা সুন্দর এবং সুস্থ ত্বকটা পেতে পারি। সুস্থ এবং সুন্দর ত্বকের জন্য প্রতিদিন আপনি সুষম খাবার, সেটার পাশাপাশি যে খাবারগুলি স্পেসিফিক আপনাকে রাখতে হবে সেটা হলো প্রতিদিন সকালে আপনাকে হলুদ একটি ফল খেতে হবে। যেমন পেঁপে হতে পারে, অথবা আপনার আম হতে পারে, অথবা আপনার খেজুর হতে পারে, অথবা কলা হতে পারে, অথবা আপনার যে ধরনের সবজিগুলো আমাদের অ্যাভেলেবেল আছে যেমন গাজর, মিষ্টি কুমড়া, এই জাতীয় খাবার প্রতিদিন আপনাকে 1 সার্ভিং করে খাদ্য তালিকায় রাখতে হবে। এবং মনে রাখতে হবে স্কিনটাকে সুন্দর রাখার জন্য, স্কিনের উপরের লেয়ারটাকে ভালো রাখার জন্য কিন্তু আপনাকে বাদাম, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড এবং সামুদ্রিক মাছ এগুলো আপনার খাদ্য তালিকায় প্রতিদিন একটু একটু করে রাখতে হবে। এটার পাশাপাশি অবশ্যই দিনে 2 থেকে 3 সার্ভিং গাঢ় সবুজ শাকসবজি আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। আপনি যদি শাকসবজি ডিরেক্ট রান্না করে খেতে না চান, সেটাকে আপনি অবশ্যই সালাদ করে নিতে পারেন। এছাড়াও কিন্তু আপনি স্যুপ করেও খেতে পারেন। এবং মনে রাখতে হবে স্কিনটাকে সুন্দর এবং সুস্থ রাখার জন্য আপনার পানি গ্রহণটা অত্যন্ত জরুরি। প্রতিদিন একজন সুস্থ মানুষকে 8 থেকে 12 গ্লাস পানি গ্রহণ করতে হয়। প্রয়োজনে যদি আপনার ডিহাইড্রেশন হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এর থেকে পানি পরিমাণটা আপনাকে বাড়াতে হবে। এবং পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার
স্কিনটাকে পরিষ্কার রাখা। অনেক সময় আমরা যেটা করে থাকি যে বাহির থেকে আসার পর আমরা স্কিনটাকে ক্লিন করি না, এটাতে দেখা যায় স্কিনটার অনেকগুলো ড্যামেজ হওয়ার চান্স থাকে। তো অবশ্যই পুষ্টিকর খাবারগুলো আপনাকে খেতে হবে, স্কিনটাকে পরিষ্কার রাখতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো যে আপনার রাতের বেলা যে ঘুমটি সেটি আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে। প্রতিদিন একটি মানুষের অবশ্যই ঘুমের প্রয়োজন রয়েছে, তবে এখানে একটু ভুল করে থাকি। এখনকার সময় কিন্তু আমরা অনেকেই দেখা যাচ্ছে রাত জেগে থাকি এবং আমরা ভোরের দিকে যে ঘুমাচ্ছি এবং সেই ঘুমটা কিন্তু সকালের দিকে আমরা কমপ্লিট করে ফেলি। মনে রাখতে হবে রাতের ঘুমটা খুব জরুরি। রাতে আমাদের কিছু হরমোনাল সিক্রেশনের কারণে কিন্তু অনেকগুলো প্রবলেম আমাদের ক্রিয়েট হতে পারে, তার মধ্যে কিন্তু স্কিনের প্রবলেমটা একটা অন্যতম। তাই অবশ্যই স্কিনটাকে সুন্দর রাখতে গেলে আপনার রাতে একদম সঠিক টাইমে ঘুমাতে হবে। প্রতিদিন 12 গ্লাস করে পানি গ্রহণ করতে হবে এবং আপনাকে হলুদ ফল এবং শাকসবজি এগুলো আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। বাদাম খেতে হবে প্রতিদিন। তবে কিছু কিছু খাবার আরও বেশি ভালো, যেটা যেমন আপনি টক দইটা রাখতে পারেন। টক দইয়ের পাশাপাশি আপনার সিজনাল যে ফলগুলো পাবেন, যখন আপনার যেই সিজনে যে ফলটা পাওয়া যাচ্ছে সেটি কিন্তু আপনি খাদ্য তালিকায় প্রতিদিন মিনিমাম 1 সার্ভিং করে আপনাকে রাখতে হবে। তাহলে দেখা যাবে আমাদের স্কিনটা সুন্দর এবং সুস্থ রাখতে পারছি। আপনার কাছে এখন জানতে চাই, বোটক্স জনপ্রিয় একটা ট্রিটমেন্ট, এই বোটক্স সম্পর্কে জানতে চাই। বোটক্সের যদি ফুল ফর্মে আমি আসি, বোটক্সটা হচ্ছে বোটুলিনাম টক্সিন। এটা অ্যালার্গনের ব্র্যান্ডের নেম হচ্ছে বোটক্স। এটা মেনলি বোটুলিনাম টক্সিন, যেটা হচ্ছে আমাদের যে ফাইন লাইন্সগুলো আসে সেগুলোকে হচ্ছে প্রিভেন্ট করতে হেল্প করে। বোটক্সের ভালো দিকটা সেটা হচ্ছে যাদের হচ্ছে ফাইন লাইন্স একেবারে ছোট ছোট মাইক্রো রিঙ্কেল যাদের আছে, সেটাকে বোটক্স অনলি 30 মিনিটে ডিমিনিশ করতে পারে। এবং এটা যেটা করে যে মাসেলটাকে একেবারে ফ্রিজিং করে দেয়, মানে মাসেলের মধ্যে মাসেলের যে কন্ট্রাকশনের জন্য আমাদের রিঙ্কেলসগুলি আসে সেই রিঙ্কেলসগুলিকে একেবারে প্রিভেন্ট করে দেয়। এছাড়াও আরও কিছু ভালো দিক আছে, যেমন যারা খুব বেশি ঘামায় তাদের ট্রিটমেন্টে ব্যবহার করা হয়। এছাড়া যাদের মাইগ্রেন আছে তাদের যদি ফোরহেড বোটক্স করা হয়, মাইগ্রেনের অ্যাটাকটা কিন্তু 6 মান্থ আসে না। তো এগুলো কিন্তু বোটক্সের বেশ ভালো কিছু দিক। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। দর্শকদের অনেক ধন্যবাদ এবং এনটিভিকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম এন্টি এজিং ট্রিটমেন্ট নিয়ে। এই পর্যায়ে চলুন আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। কিডনি রোগ ধীরে ধীরে কিডনিকে ক্ষয় করতে থাকে, ক্ষয় করে করে এটা ধীরে ধীরে কিডনির যে ক্ষমতা এবং এটার যে গঠন বা স্ট্রাকচার আছে সেগুলোকে ড্যামেজ করতে থাকে। এবং এই ড্যামেজের জন্য অনেকগুলো রোগের কারণে ধাপে ধাপে 5টা ধাপে একদম শেষ পর্যায়ে চলে যায়। যখন 5 নম্বর ধাপে চলে যায় তখন বেঁচে থাকার জন্য প্রয়োজন পড়ে ডায়ালাইসিস অথবা কিডনি সংযোজন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।